প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কে জয়লাভ করবে? ভারতকে জয়লাভ করতে পারবে নাকি আফ্রিকা একটি সহজ জয় পেয়ে যাবে? তবে প্রথম ম্যাচকে কেন্দ্র করে কিন্তু ভারতের শিবিরে অনেকগুলো প্রশ্ন উৎপন্ন হচ্ছে। বিশেষ করে গিল কি ওপেনিং করতে পারবে? গিল কি 100% ফিট? গিল যদি ওপেনিং করতে পারে তাহলে সঞ্জুর কি হবে? সঞ্জুকে 3 নম্বরে ব্যাটিং করবেন। সঞ্জু যদি 3 নম্বরে ব্যাটিং করেন তাহলে তিলক কি 5 নম্বরে ব্যাটিং করবে? যে ধরনের কন্ডিশনে খেলা, ডিউ কন্ডিশনে খেলা, তাহলে কি ভারত দুইটা স্পিন বলার খেলাতে পারবে? বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব দুজন কি খেলবেন? আবার দলের সাথে কি দুইজন প্রিমিয়াম পেস বলার থাকতে পারেন, যেখানে আর্শদীপ সিং এমনকি জাসপ্রীত বুমরাহ, এমনকি দলের সাথে কয়জন অলরাউন্ডার সর্বোচ্চ ভারত ক্যারি করতে পারে, যেখানে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, এমনকি ওয়াশিংটন সুন্দর রয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন ভারতীয় শিবিরে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, যেগুলো সমাধান করা কিন্তু আমার পক্ষে এতটা সহজ না। কিন্তু যদি আপনি আফ্রিকার দিকে দেখেন, তারা কিন্তু মোটামুটি একটু স্ট্রেট ফরওয়ার্ড টিম। কিভাবে? 6 জন প্রিমিয়াম ব্যাটসম্যান, মাঝখানে 2 জন প্রিমিয়াম পেস বোলার, অলরাউন্ডার, এমনকি নিচের দিকে 1 জন স্পিনার, 2 জন প্রিমিয়াম পেস বোলার। সুতরাং বুঝতেই পারতেছেন ভারতের থেকে কিন্তু তাদের চিন্তা কম, এমনকি তাদের দলটাও কিন্তু মোটামুটি সলিড। সুতরাং বুঝতেই পারতেছেন আপনি যদি ভারতের দলটাকে সাজান, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কোন ধরনের চিন্তায় পড়ে যাচ্ছেন। প্রথমে যদি আপনি অভিষেক শর্মাকে রাখেন, কারণ কি এই ব্যাটসম্যানকে আপনি নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই। যে ব্যক্তি প্রথম বলে 4 ছক্কা মারতে পারতেছেন বর্তমান যুগে যে কোনো বলারকে, সুতরাং বুঝতেই পারতেছেন তার স্থান নিয়ে কোনো ধরনের প্রশ্ন করার ক্ষমতা বর্তমানে কারোই নেই। এখন তার সাথে কি গিল খেলবেন? গিল যদি খেলেন তাহলে কিন্তু প্রথমত সঞ্জুর কোনো জায়গা হচ্ছে না ওপেনিং স্লটে। সঞ্জুকে যদি আপনি 3 নম্বরে দিয়ে দেন তাহলে কিন্তু 4 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, 5 নম্বরে তিলক বর্মা। 5 নম্বরে কি তিলক বর্মা ভালো খেলতে পারবেন? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। তাহলে আমরা কি করতে চাই? আমরা এখন সঞ্জুকে দল থেকে বের করে দিই। গিল, অভিষেক শর্মা 3 নম্বরে, স্কাই 4 নম্বরে, তিলক বর্মা 5 নম্বরে, অক্ষর প্যাটেল 6 নম্বরে, হার্দিক পান্ডিয়া। দেখেন মোটামুটি কিন্তু 2 জন অলরাউন্ডার কিন্তু হয়ে গেছে। 7 নম্বরে শিবম দুবে, 8, 9, 10, 11। এখন আপনি খেয়াল করে দেখেন 8 নম্বরে যদি ওয়াশিংটন সুন্দরকে দেওয়া হয়, তখন কিন্তু আপনি 2 জন স্পিনারের মাঝখান থেকে একজনকে নিতে পারছেন, 9 আর 10। আর যদি আপনি মনে করেন যে না 9 আর 10-এ 2 জন স্পিন বলারই খেলাবেন, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, তখন কিন্তু শুধুমাত্র একজন পেস বলার খেলাতে পারতেছেন, যেটা জাসপ্রীত বুমরাহ। আর যদি আপনি 8 নম্বরে যদি ওয়াশিংটন সুন্দরকে ডাক খেলান, যদি 8-এ আপনি বরুণ চক্রবর্তী, 9 যদি আপনি কুলদীপ যাদবকে খেলান, 10 নম্বরে শুধুমাত্র একজন প্রিমিয়াম পেস বলার খেলাতে পারতেছেন, তখনও কিন্তু একটা ঝামেলা কিন্তু থেকে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন আপনি কিন্তু দলে 2 জন প্রিমিয়াম পেস বলার, 2 জন স্পিনার কিন্তু খেলাতে পারতেছেন না। আবার যদি তাদেরকে খেলাতে যান, তখন কিন্তু উপর থেকে একজন অলরাউন্ডার কিন্তু আপনাকে ছিটকে ফেলে দিতে হবে। যে মাঠে খেলা, কাটাকার মাঠে খেলা, সেখানে কিন্তু আগে ব্যাটিং করেও খেলা কিন্তু যেটা কিন্তু খুব কঠিন। কারণ কি আপনি যদি টস জয়লাভ করতে না পারেন, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এই মাঠে কিন্তু এই পর্যন্ত 3টা টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে, 3টা ম্যাচের মাঝখানে কিন্তু প্রথমে ব্যাটিং করে যারা জয়লাভ করছে, একটা ম্যাচ জয়লাভ করতে পারছে, পরে ব্যাটিং করে 2টা ম্যাচ জয়লাভ করতে পারছে। এখানে কিন্তু আবার কথা আছে, আপনি যদি আগে ব্যাটিং করেন, এখানে কিন্তু আবার অ্যাভারেজ হচ্ছে 140, আবার যদি পরে ব্যাটিং করেন অ্যাভারেজ হচ্ছে 110। সুতরাং বুঝতেই পারতেছেন ঝামেলা কিন্তু আছে। এখন ভারত কোন ধরনের কন্ডিশনের বিচার করে কোন ধরনের দল নির্বাচন করবে, সেটা কিন্তু খুবই একটা চিন্তার বিষয়। কিন্তু আফ্রিকা দলটা নিয়ে কিন্তু এতটা চিন্তা নেই। কারণ কি আপনি খেয়াল করে থাকেন, উপরে ডিকক, মার্করাম, 3 নম্বরে টনি, 4 নম্বরে ব্রাভিস, 5 নম্বরে স্টাফস, 6 নম্বরে কিলার মিলার, 7 নম্বরে মার্কিয়াসন, 8 নম্বরে বস, 9 নম্বরে স্পিনার মহারাজ, 10 নম্বরে আপনি খেলাতে পারতেছেন এমপাকে কিংবা অ্যাঙ্গেডি, 10 নম্বর 11 নম্বরে হেনরিক টকিয়া। সুতরাং বুঝতেই পারতেছেন তার দল কিন্তু মোটামুটি সলিড। কিন্তু ভারত যদি একটু পরিবর্তন করতে চায়, তাহলে তার কিভাবে দলটা পরিবর্তন করতে পারে খেয়াল করে দেখেন। অভিষেক শর্মা, গিল, স্কাই, তিলক, অক্ষর প্যাটেল, হার্দিক, জিতেশ শর্মা, শিবম দুবে, বরুণ চক্রবর্তী / কুলদীপ যাদব, আর্শদীপ সিং, বুমরাহ। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু জায়গা হচ্ছে না সঞ্জু স্যামসনের। এমনকি আপনি দলে শিবম দুবেকে খেলাতে পারছেন 8 নম্বর পজিশনে, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ থেকে একজন, 2 জন পেস বলার। 2 জন পেস বলার কেন প্রয়োজন? যেখানে ডিউর পরিমাণ খুব বেশি। আপনি যদি মনে করেন যে না আপনি দুবার বাড়িতে খেলতেছেন, যেখানে আপনি এশিয়া কাপ খেলেছেন, এমনকি আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিলেন, যেখানে আপনি একজন প্রিমিয়াম পেস বলার এমনকি হার্দিক পান্ডিয়া দিয়ে কাজ চালিয়ে দিতে পারছেন, কিন্তু বর্তমানে সেটা সম্ভব না। এটা কেন সম্ভব না? আপনি যদি ওডিআই ম্যাচগুলো একটু ফলো করে থাকেন, ওডিআই ম্যাচগুলোতে কিন্তু ভারত যে লাস্ট ম্যাচটা জয়লাভ করছিল, এটার পেছনে কারণটা কি ছিল? ভারত আগে বল করার একটা সুযোগ পাইছে, যেখানে কুলদীপ যাদব এসে দুর্দান্ত বোলিং করতে পারছে। আর যদি ভারত যদি পরে বোলিং করতো প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচের নেয়, তখন কিন্তু ভারত কিন্তু ফেসে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, যেটা ভারত খুব ইজিলি থার্ড ওডিআইতে 270-এর উপর রানটা চেস করতে পারছিল। মনে পড়ে কি আপনাদের? কারণ কি মাঠে যেহেতু কুয়াশা পড়ে, কুয়াশার কারণে কিন্তু বল কিন্তু অতটাই সফট হয়ে যায়, এমনকি বলাররা কিন্তু সুন্দরভাবে তো গ্রিপ করতে পারে না। এই কারণে কিন্তু এখানে টস জেতাটা খুব মারাত্মক জিনিস। এমনকি আপনাদের প্রিমিয়াম পেস বলার বা প্রিমিয়াম বলার নিয়ে আপনাদের খেলতে হবে। বিশেষ করে স্পিনের প্রতি যদি আপনি নির্ভরশীল বেশি হন, তখন কিন্তু একটা ঝামেলা। কারণ কি স্পিনাররা কিন্তু বল গ্রিপ করতে পারবে না, আর তখন কিন্তু যেহেতু তাদের মতো ব্যাটসম্যানরা খুবই মারাত্মক, তখন কিন্তু তারা খুব সুন্দর 4 ছক্কা মারতে পারবে, তখন কিন্তু আপনাদের হারার একটা সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। তাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, দলে যেন অবশ্যই 3 জন বলার থাকে যারা পেস বল করার মতো এবিলিটি রাখে। এর মাঝখানে হার্দিক পান্ডিয়া অ্যাজ এ অলরাউন্ডার, শিবম দুবেকে আমি ধরতেছি না, তার মানে কি আর্শদীপ সিং এমনকি জাসপ্রীত বুমরাহ দুজনকে খেলতে হবে। তার মানে
বরুণ চক্রবর্তী / কুলদীপ যাদব, আমার কাছে মনে হচ্ছে বর্তমানে বরুণের হাইপ একটু বেশি, বরুণের সাথে দলের সাথে যাওয়া উচিত। সুতরাং বুঝতেই পারতেছেন, আবার যদি কোনো কারণে গিল যদি সুস্থ না থাকেন তখন তো স্যানজো ওপেনিং করতেই পারেন, কারণ এই প্লেয়ারটার প্রতি যদি আপনি অবিচার করেন তাহলে কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু একটু দুর্বল হয়ে যাই। কারণটা কি, যে ব্যক্তি 3টা সেঞ্চুরি এনে দিতে পারছেন 13টা ম্যাচের মাঝখানে, তার মানে কি তার স্ট্রাইক রেট ভালো, স্ট্রাইক রেট তো নিঃসন্দেহে ভালো। যে ব্যক্তি স্ট্রাইক রেট 180-র উপরে তাকে আপনি কিভাবে ড্রপ করে দিতে পারছেন? আবার আপনি যে গিলকে নিয়ে খেলবেন, গিলের পারফরমেন্স কিন্তু এতটা ভালো না, আপনারা সবাই জানেন। তিনি এশিয়া কাপের মঞ্চে 7টা ম্যাচ খেলতে পারছেন, এতটা ভালো খেলতে পারেন নাই। তিনি অস্ট্রেলিয়া গেছেন, ভালো খেলতে পারেন নাই। সুতরাং বুঝতেই পারতেছেন এখন আবার তিনি ইনজুরিতে ছিলেন, ইনজুরি থেকে কাটিয়ে তিনি কিভাবে খেলতে পারবেন সেই বিষয় কিন্তু আমরা শিওর না। সুতরাং বুঝতেই পারতেছেন ভারতের কিন্তু অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে পারে, কিন্তু দল যে তারা নির্বাচন করতে যে একটু ঝামেলায় পড়তে পারে, কারণটা কি অলরাউন্ডারের সংখ্যা বেশি, দলে স্পিনার আছে 2জন, কাকে নেবেন কাকে বাদ দিবেন, কোন ধরনের স্পিন অ্যাটাক থাকবে, কোন ধরনের পেস বোলিং অ্যাটাক থাকবে, উপরে ব্যাটসম্যান কারা থাকবে, তিলকে 5 নম্বরে খেলবে কিনা। সুতরাং বুঝতেই পারছেন জিতেশ কয় নম্বরে খেলবে, অনেকগুলো প্রশ্ন কিন্তু ভারতের শিবিরে আছে। এখন ভারতকে জয়লাভ করতে পারবে? আমার কাছে মনে হচ্ছে যেহেতু হোম গ্রাউন্ড তাদের, তারা কন্ডিশনটা ভালো বুঝে, ডিউট ফ্যাক্টরটা ভালো বুঝে। এমনকি আপনি যদি আফ্রিকা দলটাকে দেখেন ভাই, বিধ্বংসী দল, বিধ্বংসী মানে বিধ্বংসী। তারা প্রথম ওডিআই ম্যাচটা যেভাবে তারা হারছে, কেন হারছিল? 11 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পরে তারা যেহেতু ফাইট ব্যাক দিতে পারছিল শুধুমাত্র ডিউর কারণে। শুধুমাত্র ডিউর কারণে কেন বললাম? ডিউ পড়ার পরে কিন্তু ইন্ডিয়ান বলাররা কোনো ধরনের বোলিংই করতে পারে না। সুতরাং বুঝতেই পারতেছেন যদি এই ধরনের কন্ডিশনে আবার তারা পড়ে যায় তখন কিন্তু আফ্রিকার কাছে কিন্তু খুব সহজভাবে কিন্তু ভারত কিন্তু ম্যাচটা হেরে যেতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন ডিউ কন্ডিশনটা কোনভাবে ভারতকে হারিয়ে দিতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্পে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।